উপযুক্ততা নিরূপণের ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীদের যেই মতামত এটাকে আমাদের রেসপেক্ট করা উচিত, কারণ এটা শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, একটা লেজিটিমেট প্ল্যাটফর্ম হিসেবে ডাকসু কাজ করছে, ফলে তাদের যে মতামত সেটাকে গুরুত্ব দেওয়া উচিত প্রথমত। ফলে শিক্ষার্থীরা যেহেতু উপযুক্ত মনে করছেন যে এখনই নির্বাচন হতে পারে এবং এই বিষয়ে আমরা মতামত দেখেছি, এবং যদি এটাকে কেউ রিফিউট করতে চান তারা আলাদা এভাবে কোনো সার্ভে করে কোনো ধরনের গবেষণা করে তারা এই ধরনের রেজাল্ট নিয়ে আসতে পারেন। এক্ষেত্রে আমি একটু বলতে চাই, আমি শেষ করি। কিন্তু আপনার কোশ্চেন আমি বলি নাই যে ডাকসু নির্বাচনের এখন উপযুক্ত সময় না, আমি বলছি এই ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হতে পারে। আমি বলেছি যে যাতে প্রমাণিত হয় উপযুক্ত পরিবেশ না। আমি শেষ করি। ফলে আমি উপযুক্ততা বলতে বুঝি যাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি তাদের মতামত আসলে কি, তারা মনে করছেন এটা উপযুক্ত সময়। ফলে আমি মনে করছি যে ডাকসু নির্বাচনের উপযুক্ত সময়, বরং আমরা উপযুক্ত সময় থেকে আরো পিছিয়ে আছি, আমরা পরে শুরু করেছি ডাকসু নিয়ে কাজ। এখন যেই ইস্যুগুলো এসেছে, ধরেন বিচার কার্যক্রম, বিচার নিয়ে আমরা বারবার বলেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলেছি যে বিচার দ্রুত সময়ের ভেতরে হতে হবে, এবং এটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা বলার চেষ্টা করেছি। কিন্তু যেই বিষয়টি সামনে নিয়ে আসা হচ্ছে যে বিচার কার্যক্রম যদি সম্পন্ন না হয় তাহলে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশের যে লিগ্যাল সিস্টেম সেটা অনেক বেশি, বলবো যে স্লো, এবং এই কারণে যদি আমরা শুধুমাত্র বিচার হওয়াকে একটা কন্ডিশন ধরে ফেলি তাহলে আমার মনে হয় না যে খুব নিকট ভবিষ্যতে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা। একটা প্রশ্ন করবো এটা ভিতরে, যে বিচার হোক, ছাত্রলীগ তো নিষিদ্ধ এখন, জি, ছাত্রলীগের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল কিংবা যারা আওয়ামী লীগ আমলে শিক্ষকতার নামে যারা একেবারে ফেসিবাদকে সাপোর্ট করছে, সেটাকে প্রমোট করেছে, তারা এখনো আছে, তাদের বিরুদ্ধে অন্ততপক্ষে ব্যবস্থা নেওয়া উচিত না? দেখুন, আমি ফ্রেমিংটাকে কোশ্চেন করছি যে ডাকসু নির্বাচন এবং বিচার এই দুইটা জিনিস আলাদা না, এটা দুটো একই সাথে যেতে পারে। অর্থাৎ তাদের বিচার শুরু হবে এবং তারা ডাকসুর যে প্রসেস এটা থেকে এক্সক্লুডেড থাকবেন, এবং একই সাথে ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেটাও চলতে থাকবে এবং ডাকসু নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে। এক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অদক্ষতার পরিচয় দিয়েছেন, যে ভোটার লিস্টে তাদের ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম এসেছে। এটা যদিও তারা এখন দাবি করছেন যে খসড়া, আমরা যে লিস্ট আসছে সেই লিস্টটাকে পর্যবেক্ষণ করছি এবং এটা নিয়ে কাজ করছি, কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে এটাকে দুইটাকে আলাদা করে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, বরং দুইটা একই সাথে চলতে পারে। ফ্যাক্ট সামনে নিয়ে আসতে হবে। ভাই যখন বলেছেন, বিনিয়ামিন ভাই যখন বলেছেন, তখন এটাকে বলা হচ্ছে ব্লেম। যদিও তিনি এটাকে একটা পত্রিকা রেফারেন্স দিয়ে বলেছেন, সেটাকে ব্লেম বলছেন, কিন্তু উনি যেই দাবিগুলো করেছেন এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো প্রমাণ তিনি দেননি, কিন্তু উনি বারবার বলে গিয়েছেন। একটা করে আসি। দেখুন, হলে এখন কারা আছে? আমি যতটুকু জানি হলে সকল ছাত্র সংগঠনের যারা অ্যাক্টিভিস্ট তারা অবস্থান করছে, কিন্তু হলে যে কাঠামোগত রাজনীতি, সেই রাজনীতি নেই। ফলে হলে যারা অবস্থান করছে সবাইকে শিবির বলে দেওয়া, আমি মনে করি সেটা বরং ছাত্র দলের জন্য ব্যাকফায়ার করতে পারে। কারণ হলে শিক্ষার্থীরা আছেন এবং সবাই যে রাজনীতিকে মন করছেন বিষয়টাও এমন না। আমরা কাজ করছি যাতে করে তাদের যেই বিরূপ রাজনৈতিক যে ছাত্রলীগ যে রাজনৈতিক একটা পিকচার তৈরি করে গেছে সেটা যাতে পরিবর্তিত হয়, এটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু সবাইকে হলে যখন শিবির বলে দেওয়া হয়, এটা বরং কোনো একটা ছাত্র সংগঠনের জন্য ব্যাকফায়ার করতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ছাত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে উনি বলেছেন, বা এই কমিটি নিয়ে বলেছেন। এই কমিটিকে যখন শিবির হিসেবে বলা হচ্ছে যে এটা পুরোটাই শিবিরের কমিটি, এটা খুবই আশ্চর্যজনক যে অধিকাংশ, আমি যতটুকু জানি অধিকাংশ হলগুলোতে এই প্রতিনিধি নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে। এটা উনি ভেরিফাই করতে পারেন, আপনারাও ভেরিফাই করতে পারেন। ফলে তার মানে কি হলে যারা অবস্থান করছে সবাই শিবির? হলে কি অন্য কোনো সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ছাত্র সংগঠনের অ্যাক্টিভিস্টরা অবস্থান করছেন না? এই প্রশ্ন আপনাদের মনে হয় করা উচিত। এবং সর্বশেষ যেটি প্রশাসনের ব্যাপারে কথা আসছে, দেখুন, সাদা দল যখন তাদের শিক্ষক রাজনীতি করেছেন সেখানে অবশ্যই বিএনপি এবং জামাতপন্থী শিক্ষকরা ছিলেন, কিন্তু এখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরকে নিয়ে যখন কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কোনো একটা মিটিংয়ে তারেক রহমানের সাথে যে মিটিং, সেই মিটিংয়ে জয়েন করছেন, তাকেও জামাত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আবার ভিসির ব্যাপারে যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে সেটার ক্ষেত্রেও তিনি কোনো প্রমাণ উপস্থাপন করছেন না, কিন্তু এটাকে জামাতের প্রশাসন বলে একটা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রশাসনের অধিকাংশ জায়গাগুলোতে সাদা দলের যারা আগে রাজনীতি করেছে তারা এখানে অবস্থান করছেন। ফলে
এই দায় এড়িয়ে যাওয়া থেকে বের হয়ে এসে প্রশাসনকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটা যদি আমরা না করতে পারি তাহলে ডাকসু নির্বাচন নিয়ে যে আমরা স্বপ্ন দেখছি, যে ধরনের নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছি, সেটা আসলে আমার মনে হয় না যে বাস্তবায়ন করা সম্ভব হবে। কিন্তু এইটা করতে গিয়ে যদি আমরা নিজেদেরকে যেভাবে দোষারোপ করা শুরু করছি, আমরা প্রশাসনকে কোশ্চেন করতে পারি, এবং যেই জায়গায় আমরা কোনো ধরনের মানে দায় এড়িয়ে যাওয়ার মতো করে একটা সুযোগ দিয়ে দিচ্ছি প্রশাসনকে, তখন মূল সংকটটা তৈরি হওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। আমরা সব শেষ প্রশ্ন করেছিলাম বেনিয়ামিন মোল্লা আপনাকে। আসলে একটা নির্বাচন করবার জন্য একটা ছাত্র সংসদ নির্বাচন অনেক বড় নির্বাচন, বিশেষ করে ডাকসু তো অনেক বড় নির্বাচন। ছাত্র সংসদের যারা অংশগ্রহণ করবে, যে ছাত্র সংগঠনগুলো, তাদের তো কাজ করার জন্য সময় দিতে হয়। আপনি নিজেই বলছেন যে আপনারা হলে থাকতে পারেন নাই, ছাত্রদল হলে থাকতে পারে নাই, অভিযোগ আছে ছাত্র শিবির হলে ছিল। হ্যাঁ, তাহলে কি কাজ করার সময় পেয়েছেন আপনারা? এই জায়গা থেকে এটা বলতে হয় যে আপনি যেটা বললেন যে ছাত্র শিবির হলে ছিল, এটা তো মহিউদ্দিন নিজেই প্রমাণ, সে হলে ছিল। হ্যাঁ, আর যেটা বললেন যে কাজ করার পরিবেশ, আমি এখানে কাজ করার সময় পেয়েছেন কিনা, পরিবেশটা পরে। আমি খুব সেনসিটিভ, আপনার নির্দিষ্ট টাইম লাগবে তো, আমি খুব সেনসিটিভ একটা ইস্যু এখানে। শিক্ষার্থীদের কাছে পৌঁছতে হবে। 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিরাজনীতিকরণ প্রক্রিয়ার একটা ষড়যন্ত্র হয়। সেখানে আমরা দেখি যে যারা সেই সময়ের সমন্বয়ক ছিল তাদের অনেকেই সিনেটে গিয়ে বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। তারা বলে নাই যে ছাত্র রাজনীতির রূপরেখা পরিবর্তন করতে হবে, তারা ডাইরেক্ট বলছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। এবং মাঝখানে আমরা ছাত্র রাজনীতি বলতে লেজু ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলেছে, সরাসরি বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। আবার মাঝখানে আমরা দেখেছি যে অনেকেই আন্দোলন করেছে, সেখানে বলেছে যে ছাত্র রাজনীতি চাই না, লেজু ভিত্তি না, ডাইরেক্ট ছাত্র রাজনীতি চাই না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের অনেকেই ছাত্র শিবিরের পোস্টে চলে এসছে, অনেকেই আবার বাকশাসের পোস্টে চলে আসছে। তারা ছাত্র রাজনীতি চায় না, আবার তারা ছাত্র সংগঠন তৈরি করে ফেললো। ঠিক এই কারণগুলোর আমি এটা মনে করি যে এটা আসলে পরিস্থিতির কারণে আসলে হয়তো তাদেরকে এই কৌশলগুলো নিতে হয়েছে। কিন্তু এইটা শিক্ষার্থীদের কাছে কিন্তু এই বিষয়গুলো তাদের মাথায় কিন্তু থাকে। আরেকটা জিনিস যেটা বলবো যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা, এখন দেখেন না, আমি ওই জায়গায় থাকতে চাই, আমি ওই জায়গাতে থাকতে চাই। একটা বিষয় যে একটা আপনি ভোটারের কাছ থেকে ভোট নেবেন, তার সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, তার কাছে জনপ্রিয়তা অর্জন করার জন্য তার সঙ্গে তো ভাই বসতে হবে, কথা বলতে হবে, চা খেতে হবে, তাই না? সেই সুযোগটা পেয়েছেন আপনারা? দেখেন, তারপরে ধীরে ধীরে কিন্তু ক্যাম্পাসে একটা পরিবেশ তৈরি হয়। এবং আমি কিন্তু কখনো কোনো ছাত্র সংগঠনের কার্যক্রম পরিচালনার বিরোধী ছিলাম না। হ্যাঁ, আমি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের পক্ষে ছিলাম, যেটা আসলে ছাত্ররা এই সময় চায়। কিন্তু মানুষ মাত্রই সামাজিক ও রাজনৈতিক জীব। এখানে যারা এই রাজনীতি নিষিদ্ধের কথাটা বলেছেন, আমি মনে করি যে তারা একটা উদ্দেশ্য নিয়ে বলেছিলেন। আবেদের এই কথার সাথে আমি একমত। কিন্তু মানে পরিবেশ নাই, সময় দিতে হবে, ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে হবে। আর আবির যে কথাটা বললেন, আমার ছোট ভাই, উনি যুক্তি প্রমাণের চেয়ে আবেগ দিয়ে জয় গলায় বেশি কথা বলে, যদিও ভালো কথা বলে। আমি যেই জায়গাটায় আসতে চাই যে আবেগ না, বাস্তবতা আছে। আমি যে জায়গাটায় আসতে চাই যে এখন দেখেন, মানে এই টাইমটা আসলে কত মাস হবে, কতদিন হবে, অপরিসীম। এখন আমার প্রস্তুতি ভালো না, আমার প্রস্তুতি কম, কিন্তু শিক্ষার্থীরা তো চাচ্ছে। শিক্ষার্থীরা কি আমার প্রস্তুতির জন্য বসে থাকবে? শিক্ষার্থীরা তো আমার প্রস্তুতির জন্য বসে থাকবে না। কোনো ছাত্র সংগঠনকে বিশেষ ব্যবহার করার জন্য যদি মাসের পর মাস, আজকে 11 মাস পরে অনেক ফাইট করে আসলে এই ডাকসুর তফসিলটা আদে, মাঝখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে যেটা বললাম, এবং নানান ধরনের প্রতিবন্ধকতা আমরা দেখেছি। এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ে তারা বলেছে এখন ডাকসু দিলে নাকি দেশ অস্থিতিশীল হয়ে যাবে, এরকম কথাও আমরা শুনেছি। তো এই জায়গাটাই বলবো যে অবশ্যই যে সময়সীমা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে দিয়েছে সেটাই যথাযথ, এবং এর চেয়ে বেশি লেন্দি করা মানেই হচ্ছে সামনে জাতীয় নির্বাচনের নানান রকমের ডামাডোল তৈরি হওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং দেশের এই সময়ের যে একটা মানে পরিস্থিতি, যেটা ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই দায়িত্বশীল জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনটা এই জন্য আরো বেশি জরুরি, বেশি দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। আবিদ কি বলবেন? আবিদুল ইসলাম খান কি বলবেন? আমি তো চাই আজকে এখানে বসে ডাকসু নির্বাচনটা কমপ্লিট করে ভাইকে ভিপি বানাই দিতে, ভাইকে ভিপি বানাই দিতে চাই। শোনেন, ডাকসু নির্বাচন তো আমরা আজকেও চাই। আমি তো ওইটার কথা, আপনি মানে বারবার একটা জিনিস ইঙ্গিত করার চেষ্টা করছেন, হয়তো বা বলতেছেন না চাই না, কিন্তু বুঝাচ্ছেন ছাত্রদলের প্রস্তুতি নাই বলে আপনারা চাচ্ছেন না। দেখেন, আমাদের প্রস্তুতি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, পজিটিভলি বলি, আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে একমাত্র রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি আছে এবং যারা ওইভাবেই নিজেদেরকে প্রিপেয়ার্ড করেছে
এবং বিগত দীর্ঘ দুঃশাসনে তো তেমন রাজনীতিবিদ অন্যান্য সংগঠনে তৈরি হয়নি, কারণ শিবির তো কখনো, আমরা তো শিবিরের রাজনীতিটা আমরা বুঝবার পরে শিবিরের রাজনীতির মুখোমুখি কখনো হইনি, শিবিরের রাজনীতি কেমন সেটা দেখেও নি, কিন্তু 5 আগস্টের পরে যা দেখেছি একদম মানে জন্মের শিক্ষা হয়ে গেছে। ছাত্রলীগের রাজনীতি তো বিগত দীর্ঘ দুঃশাসনে এমন দেখি নেই যে এতটা মানে এত হচ্ছে যে মানে হচ্ছে স্রোত পরিবর্তন করতে পারে এরা। যে দেখেন কথা প্রসঙ্গে বলেই ফেলি, সেটা হচ্ছে যে দেখেন আপনার যখন এরা প্রথমে চাইলো ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি করলো, এবং ওই যে বিনিয়ামিন মোল্লা ভাই যেটা বললো, পরবর্তীতে যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইলে এরাই শিবিরের নেতা হিসেবে আবির্ভাব হইলো, সেবারে আবির্ভাব হইলো। এরপর দেখেন হচ্ছে যে শিবিরের 5 আগস্ট পরবর্তী সময়ে কারণ আমরা তো দিন শেষে ভূমিকে ভালোবাসি, দেশপ্রেম আছে বলেই তো সকল সম্ভব। আজকে তো আমি জানি হচ্ছে যে এখানে মহিউদ্দিন ভাই উনি আছেন, আমি জানি উনি মোটামুটি ওনার ডিপার্টমেন্টের রেজাল্টও মোটামুটি নাকি ভালো, যতটুকু আমি জানি ওনার গায়ে কিন্তু তেমন স্বৈরাচারের কোনো কাদা তেমন লাগে নাই, কিন্তু আমরা কিন্তু সেই একাডেমিক লাইফ আমরা লিড করতে পারি নাই। আমাদের সকালটা হয়তো হয় আহতে হসপিটালে যাব, না হলে জেলে যাব, না হলে গুম হব, আর যদি বেশি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা বাসায় ফিরে যাব। তো এই যে দেখেন এটা তো স্ট্র্যাটেজি হতে পারে, কৌশল। শোনেন, কৌশল এমন কৌশল না যে আপনি আজকে যে শিবির ছাত্রলীগ হয়ে গেছে, যে শিবিরগুলা ছাত্রলীগের সার্ভ করেছে হচ্ছে যে ওই শিবির হয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির বলে টেক দিয়ে মেরেছে, এমন হিস্ট্রিও তো আছে, এমন হিস্ট্রি না, এমন হিস্ট্রি অনেক আছে। তো আপনি ফেসিবাদকে যখন আমাদেরকে যখন দৌড়াইতো ক্যাম্পাসে যখন দৌড়াইতো, তখনও তো শিবির ছাত্রলীগ ওখানে ছিল না। তো এরা যে হাসিনাকে সার্ভ করে নাই, এরা সার্ভ করার কারণে তো হাসিনা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে পেরেছিল। তো আমি আমার কথাটা বলে একটু শেষ করতে চাই, আমাকে একটু ডিস্টার্ব না দিলে ভালো হয়। সেটা হচ্ছে যে ওই 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে দেখেন 5 আগস্ট পরবর্তী একটা স্লোগান ছিল, তুমি কি আমি কি রাজাকার, কে বলেছে স্বৈরাচার। যেই স্লোগানটা আপনি ধরতে পারেন যে এই আন্দোলনের দৃশ্য পাল্টিয়ে দিয়েছে। ফেসিবাদ পতনের ক্ষেত্রে ওই দিন 14 তারিখ রাতের এই স্লোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা গোটা বাংলাদেশের মানুষ লুফে নিয়েছিল। তো এখন 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দেয়ালে গ্রাফিতি করা হলো, তুমি কি আমি কি রাজাকার। দেখেন 5 আগস্টের ওই 14 তারিখ রাতে হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন রাজাকার শব্দটাই কিন্তু আমরা নিজেরা রাজাকার এটা স্বীকার করিনি, স্যাটায়ার স্বরূপ আমরা হাসিনার দিকে ফিরিয়ে দিয়েছিলাম, তুমি কি আমি কে রাজাকার। পরবর্তীতে কিন্তু যোগ হয়েছে কে বলেছে স্বৈরাচার। জুলাইয়ের কিন্তু পূর্ণাঙ্গ স্লোগান ছিল, তুমি কি আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। তাহলে 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলোতে শুধুমাত্র তুমি কি আমি কে রাজাকার, এই যে শিবির কর্তৃক যে গ্রাফিতিগুলো করা হলো, যে চিকাগুলা মারা হলো, তুমি কি আমি কে রাজাকার, তারা কি রাজাকার শব্দটাকে অবশ্যই জেনারেলাইজেশন করতে চায়, নরমালাইজ করতে চায়। রাজাকার একটা ঘৃণিত শব্দ, সেটাকে তো নরমালাইজ করার কোনো সুযোগ আলটিমেটলি নাই। শিবিরের বর্তমান যে জেনারেশন তারা যারা আছে, এটা তারা একই জেনারেশন, সেম জেনারেশন। তো আমরা তো তাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে চাচ্ছিলাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময় তো তারা তো ওই 71-এর যে পরাজিত শক্তির যে ধারণা, যে আইডিওলজি, সেটাকে তারা এখনো পর্যন্ত ধারণ করছে, কারণ রাজাকার শব্দটাকে নরমালাইজ করার কোনো সুযোগ আলটিমেটলি নাই। আর তারপর হচ্ছে তাদের যে ম্যাগাজিন বের হয়েছে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়, সেই ম্যাগাজিনে বলা হচ্ছে যে স্বাধীনতাটা ভুল মানুষ পথভ্রষ্ট হয়ে তখন স্বাধীনতা যুদ্ধে গিয়েছিল। এই ধরনের কথাগুলো যারা এই আইডিওলজিতে যারা এগুলোকে ধারণ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে স্বাধীনতা, 52-এর ভাষা আন্দোলন, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান, ওই জায়গার মধ্যে যদি তারা ওই আইডিওলজি চর্চা করে, সাধারণ শিক্ষার্থীরা কখনোই সেটাকে বরদাস্ত করবেন না। এখন একটু বলবেন মহিউদ্দিন খান, অনেকগুলো বিষয় এসছে, আমি এক এক করে যাই। সেটা হচ্ছে যে 5 আগস্টের পরে ছাত্র রাজনীতি কিরকম হবে সেটার ব্যাপারে যখন বলেছেন, দুইজনই বলেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েই ফেলে, তাহলে ঠিক কি কারণে ছাত্র শিবির তার কাজ শুরু করলো, তার প্রকাশ্যে তার কাজ কি কারণে শুরু করলো, এটা ওনাদের প্রতি আমার প্রশ্ন থাকবে। এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেই 2-1 নাম এসেছে যারা ছাত্র শিবিরের পরবর্তী সময়ে পদে এসেছেন, তারা স্পেসিফিক ওই কর্মসূচিতে ছিলেন, যে কর্মসূচিতে স্পেসিফিক লেখা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে শুধুমাত্র ছাত্র শিবিরই করেছে এরকম না। আমরা দেখেছি এফ রহমান হলের ছাত্র দলের নেতা, তিনিও এই আন্দোলনে ছিলেন, একই আন্দোলনে ছিলেন এবং পরবর্তী সময়ে ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়েছেন। ফলে এভাবে জেনারেলাইজ করার সুযোগ নাই যে কে রাজনীতি চাচ্ছে এবং কে রাজনীতি চাচ্ছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে ছাত্র শিবির বলেছেন যে ছাত্র শিবির
কি ধরনের রাজনীতি করেছে সেটা নাকি হাসিনার ফ্যাসিবাদের যে রাজনীতি সেটার চেয়েও মানে বেশি গুরুতর। দেখেন এই জিনিসটা আমার মনে হয় যে শিক্ষার্থীদের কাছে ছেড়ে দেওয়া বেটার। সামনে ডাকসু নির্বাচন আসছে, ফলে আমরা যদি ছেড়ে দেই আমরা বুঝতে পারবো যে আসলে কে শিক্ষার্থীদের জন্য রাজনীতি করছেন। আমি এই প্রসঙ্গে যেতে চাচ্ছি না। এর বাইরে আমার ব্যাপারে একটা কথা বলেছেন বিনিয়ামিন ভাই, যে আমি হলে ছিলাম। আমি এটা ক্ল্যারিফাই করার প্রয়োজন মনে করছি। আমি প্রথম 1.5 থেকে প্রায় 2 বছর হলে থাকতে পারিনি ছাত্রলীগের কারণে। 71 হলেই শুধুমাত্র লিগালি সিট দেওয়া হতো। সেটা কি কারণে? কারণ আমি গণরুম এবং গেস্ট রুমের যে ভয়াবহতা এটা নিতে পারিনি। এটা আমি নিতে পারিনি এবং এবং এটা করার কারণে না তো না, এবং এটা করলে, এবং আমি শেষ করি, এবং এটা করলে যে ছাত্রলীগের যে ধরনের প্রোগ্রামের ভেতর দিয়ে যেতে হয় এটাকে আমি গ্রহণ করতে পারিনি। এবং একই সাথে একটা কথা বলে রাখা দরকার যে অবশ্যই শিবিরের অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা, বেশ কিছু অ্যাক্টিভিস্ট তারা হলে ছিলেন, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সাথে একটা বলতে চাই, শিবির করার কারণে আমাকে দীর্ঘ সময় হলের বাইরে থাকতে হয়েছে। হলে বিজয় 71 হলে একটা ঘটনা ঘটেছিল, যেই সময়টাতে আমরা দেখেছি যে শিবির ধরার যেই একটা উৎসব, সেই উৎসবে আমরা আমাদের কিছু অ্যাক্টিভিস্ট তারা যে সময়টাতে ছিল সেই সময়ে আমাদেরকে হলের বাইরে থাকতে হয়েছে প্রায় 1 বছরের মতো সময়। পরবর্তীতে আমরা আবার হলে উঠতে পারি, সেটা ভিন্ন আলাপ, কিন্তু এই বিষয়টা ক্লারিফাই করার দরকার ছিল। এবং সর্বশেষ যে বিষয়টি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে আসলেই সময় হয়েছে কিনা বা আমরা সময় পেয়েছি কিনা। দেখেন 5ই আগস্টের পরে শিক্ষার্থীরা আগের তাদের নিয়ে যে আমাদের পারসেপশন ছিল যে তারা অ্যাপলিটিক্যাল, তারা পলিটিক্স নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, বা তারা আসলে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট সেটাকে নিয়ে খুব বেশি সচেতন না, বিষয়টা এরকম না। জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সকলেই এটাতে অংশগ্রহণ করেছে এবং ফলশ্রুতিতে তাদের যে পলিটিক্যাল ম্যাচুরিটি এটা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে। ফলে খুব দ্রুত সময়ের ভেতরে তারা রিড করে ফেলতে পারে যে কারা আসলেই তাদের জন্য কাজ করছে, কারা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। ফলে আমার মনে হয় যে এটার জন্য আলাদা করে তাদের সাথে চা নাস্তা করে অনেক বেশি সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে হবে এরকম না, বরং সাংগঠনিক যেই কার্যক্রম আছে এই কার্যক্রম দেখেই তারা জাজ করে ফেলতে পারেন যে ডাকসু নির্বাচনে আসলে কাদেরকে নির্বাচিত করা উচিত। এটি হচ্ছে একটি বিষয়। এবং সর্বশেষ যে বিষয়টা বলতে চাই, মুক্তিযুদ্ধের ইস্যু এসেছে, এক্ষেত্রে আমি স্পেসিফিক বলতে চাই যে মুক্তিযুদ্ধের সাথে যেই আওয়ামী যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকে আবার যারা পুনরুজ্জীবন দান করার চেষ্টা করছেন, আমি মনে করি যে এইটা যারাই চেষ্টা করুন এটা তাদের জন্য ভালো হবে না। বরং আমরা বলেছি যে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে কাজ করছি, বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে আমাদের কাজ, আমরা এখানে কাজ করছি এবং বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে কাজ করছি। ফলে অপরায়ণ করা, একজনকে আলাদা করে ফেলা, কাউকে শত্রু হিসেবে ট্রিট করার জন্য যে কোনো ধরনের ব্লেম দেওয়া, এটি আমি মনে করি যে এটি রাজনৈতিক এক ধরনের অস্বচ্ছতা এবং হচ্ছে এক ধরনের দেউলিয়াতের ফল। ফলে এই পথে যারা হাঁটছেন তাদের শিক্ষা নেওয়া উচিত আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি থেকে। বেনিয়ামিন মোল্লা, টাইম 2 মিনিট আপনার, একদম শেষ দিকে চলে এসেছি। একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল যে খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই মহিউদ্দিন, খুব ভালো রেজাল্ট, যে রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই হল থেকে নেমে গেলেন বা আগে এরকম। তো জানি না নিউজটা মিথ্যা কিনা বা ভিতরে আরো বিষয় থাকতে পারে। তো আরেকটা বিষয় যেটা আমার ছোট ভাই আবিদ উনি বলতেছিলেন যে ডাকসু একটা রাজনৈতিক সংগঠন, প্ল্যাটফর্ম। ডাকসুর আসলে গঠনতন্ত্রে এটা লেখা আছে কিনা যে ডাকসু আসলে একটা রাজনৈতিক সংগঠন। যখন আমরা প্ল্যাটফর্ম, যখন এইটাকে আমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি, তখনই কিন্তু শিক্ষার্থীদের দুশ্চিন্তার জায়গাটা এখানে দানা বাঁধে। ডাকসু এটাকে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে পারি না। এই বলবেন সকল প্ল্যাটফর্ম, এখানে রাজনীতি আছে, শিল্প আছে, সংস্কৃতি আছে, সাহিত্য আছে, খেলাধুলা আছে, সকল কিছু না। এটা কখনোই মুখ্য না, এটা শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার্থীদের সমস্যা। আর আমরা বিগত সময়ে যে জিনিসগুলো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজিভিত্তিক ছাত্র রাজনীতি, পেশি শক্তি, মাসল পাওয়ার, ব্ল্যাক মানি, দখলদারিত্ব, মারামারি, ছাত্ররা কিন্তু ওই জন্যই অভ্যুত্থান করেছিল, ওইখান থেকেই বের হতে চায়। এই জন্যই এইবারের ডাকসুর কথা আমি বলতে চাই যে ডাকসু ফর চেঞ্জ। আমরা আর কখনো পিছনে ফেরত যেতে চাই না। নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। আমরা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় ডাকসুকে নিয়ে যেতে চাই। ডাকসুকে ব্যবহার করে বা ছাত্রদেরকে ব্যবহার করে এখানে আবার সাদ্দান ইনাম তৈরি হবে, ছাত্রলীগ তৈরি হবে, এইটা সাধারণ শিক্ষার্থীরা চায় না এবং এইটা আমাদের কমিটমেন্ট। আমরা এটা চাই না। এইটা নিয়ে একটু কথা বলবেন আব্দুল ইসলাম খান, যে একেবারে কি ওই কালচারটা থেকে বেরোতে পারছে? আমি আরেকটু সময় নিতে যাচ্ছি যে আরেকটা জিনিস যেটা মানে পলিটিক্স জিনিসটা আসলে কি? পলিটিক্স জিনিসটা হচ্ছে একটা পাবলিক জিনিস, উন্মুক্ত জিনিস। আর এই রাজনীতি, যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলি, দলগুলো আছে বলি,
এগুলো আসলে কাদের জন্য? এগুলো তো জনগণের জন্য। এখন কার্যক্রম যদি উন্মুক্ত না থাকে, প্রকাশ না থাকে, তাহলে জনগণ এটা মূল্যায়ন করবে কিভাবে? জনগণের যেমন মাছ যেরকম কোথায় থাকে, পানিতে থাকে, তেমনি অবশ্যই রাজনৈতিক ছাত্র সংগঠনের কার্যক্রম অবশ্যই প্রকাশ হওয়া উচিত। তবে আমি এটা বলবো এই প্রকাশ জায়গায়, না, আমি যদি গোপনে কাজ করতে পারি, সেখানে আপনার সমস্যা আচ্ছা হবে। আমি ওই জায়গাটা বলি যে এটা রাজনৈতিক সংগঠনের সাথে যায় না, হবে। এটা গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো ধরনের না, সংগঠন। গোপনে রাজনীতিকের আর আমি- প্রপাগান্ডা করবেন সাধারণের আমি- কাছে। তাহলে আমাকে ভোট দেবে না মানুষ, সমস্যা নেই। আমি সাথে আরেকটা কথা বলতে চাই। আচ্ছা ঠিক যে- আছে, আমি আপনাকে টাইম এটা গেছে। খাতিরে ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে জিনিসটা সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দের সাথে জেল খেটেছি, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দের সাথে জেল খেটেছি, জামাতের আমির সাহেবকে সূর্যমুখী 1-12 রাখে, ওই একেবারে- বিল্ডিং আমাকে রাখে। সেই জায়গা একেবারে থেকে আমি মনে time. করি যে হ্যাঁ, বিগত সময়ে যা হয়েছে, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, যেই অবস্থানেই ছিল সেই অবস্থানে থাকার কারণেই আমার কাছে মনে হচ্ছে যে আমরা আসলে ফ্যাসিবাদকে হটাতে পেরেছি। ধন্যবাদ ছাত্র বেনিয়ামিন শিবিরের- মোল্লা। আমি একটু শুনবো সেটা- হামিদুল ইসলাম খান, আপনার কাছে 2 মিনিট আপনার। কিসের উপরে শুনবেন? এই যে একেবারে আপনার কি সেই জায়গা বলা হচ্ছে যে ছাত্রদল আসলে কি রাজনৈতিক যে কালচারটা পরিবর্তনের আকাঙ্ক্ষা করেছিল শিক্ষার্থীরা, সেই জায়গাতে ছাত্রদল আসতে পারছে কিনা? দেখেন, আছে যে বিগত দীর্ঘ সময়টাতে প্রকাশ্যে হাসিনাকে স্বৈরাচার বলে ক্যাম্পাসগুলোতে নিজেদের জীবনের সকল সর্বস্বটুকু বিলিয়ে দিয়েছে কিন্তু আমরাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা আমাদের জায়গা থেকে হাসিনার রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা বেছে নিয়েছি এবং জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়েছি। আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হবে একজন শিক্ষার্থীর পড়াশোনা, গবেষণা, রেজাল্ট, সহশিক্ষা, একজন শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র সংগঠনের প্রধানতম কাজ হবে। এটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক চিন্তাধারা, এবং সেটা ওন করি বলেই হচ্ছে যে এভাবে বলতে পারি যে হ্যাঁ, আমরাই সেই সংশোধনী দিব এবং এটা করে দেখাবো ইনশাল্লাহ, এবং সেটা করতেছিও। এখন ওই মহিউদ্দিন একটু আগে যেটা বলছিল যে ওই যে আওয়ামী লীগের ভাষা, মানে আওয়ামী লীগের বয়ানগুলোকে পুনরাবৃত্তি যারা করে, দেখেন আওয়ামী লীগের বয়ান তো আমরা আনতে চাইনি, ফেসিবাদকে আমরা সম্মিলিতভাবে সরিয়েছি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যে কাজগুলো আপনারা করছেন, রাজাকার শব্দকে নর্মালাইজ করতে চান, মুক্তিযুদ্ধ নিয়ে কি আপনি বিষাদগার করছেন প্রকাশ্যে, তখন আমি কি এই প্রশ্নগুলো তুলতে পারবো না? যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ খুঁজে পাইছি, সেই প্রশ্নকে আমরা তুলবো না? অবশ্যই তুলবো, কেন তুলবো না? এবার আসেন, আমাকে থ্রেট দেওয়া হচ্ছে যে একই পরিণতি হবে। দেখেন, এই বাংলাদেশের মাটিতে এবং এই বিশ্বব্যাপী রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা যখন শূন্যের কোটায়, ঠিক তখন ওই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য দিনকে রাতকে দিন করে কষ্ট করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত বাংলাদেশের একজন মানুষ বলতে পারবে না, কেউ বলতে পারবে না তার একটা কথায় তিনি কেউ কষ্ট পেয়েছে। ওই ব্যক্তিটাকে পর্যন্ত নিয়ে কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবির যে লেভেলের নোংরামি দেখিয়েছে, রাজনৈতিক সংস্কৃতিকে তারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে খেয়েছে। ধন্যবাদ আবিদ, অনেক বলছেন আপনি। একেবারে শেষ 2 মিনিট আপনার। জি, ধন্যবাদ। ওকে, যে বিষয়টি এসছে, যে বারবার যেটি আসছে যে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে যেভাবে পোট্রে করা হচ্ছে, আমি মনে করি যে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সাথে ছিল তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে ছোট করে দেখা হচ্ছে। কাউকে ছোট করছি না, বিগত দীর্ঘ দুঃশাসনের মোকাবেলা করার মধ্য দিয়ে, আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভিত্তি তৈরি আবিদ হয়েছে। এক সময় না, শেষ করুন। আমি অবশ্যই অ্যাকনলেজ করি যে ছাত্রদল বড় একটা শক্তি ছিল, কিন্তু একমাত্র ছাত্র সংগঠন নয়, বরং এখানে অনেক ছাত্র সংগঠন কাজ করেছে, ছাত্র সংগঠনের বাইরেও অন্যান্যরা যাদের কাজ করার সুযোগ ছিল তারা কাজ করেছে। এক্ষেত্রে যেই ছাত্র রাজনীতির গুণগত যে পরিবর্তনের ক্ষেত্রে যে ইস্যুটি এসেছে, আমি মনে করি যে আমরা এখানে যেটা করছি সেটার মাধ্যমে আসলে গুণগত পরিবর্তন সম্ভব না, বরং ছাত্রলীগ যা করে গেছে সেটা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে যদি আমরা পরবর্তী সময় শিক্ষার্থীদের জন্য কাজ করি, সেটাই বরং গুণগত পরিবর্তন নিয়ে আসতে পারে। এবং সেটার সবচেয়ে বড় উপায় সেটার হচ্ছে, কার্যক্রম কি গোপন? সেটাই আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে আপনারা গোপনে কার্যক্রম পরিচালনা বিশেষ করেন। করি, সেটার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচন, এবং সেই ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটা গঠনমূলক ছাত্র রাজনীতির যে ধারা সেটা শুরু হতে পারে। যে প্রস্তুতি করেছেন সেটি মনে করি উত্তর দেওয়া প্রয়োজন। কারণ হচ্ছে যে আমরা যদি গুপ্তই থাকতাম, তাহলে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা এত বেশি ভোকাল থাকতাম না। কারণ আমরা যদি গুপ্তই থাকি, তাহলে আমাদের নির্বাচিত হয়ে আসার যে সুযোগ, সেই সুযোগ আসলে ছিল না। ফলে আমি মনে করি যে যেই ট্যাগ দেওয়া হচ্ছে, যে ব্লেম দেওয়া হচ্ছে ছাত্র শিবির গুপ্ত, এটি শুধুমাত্র একটা নেগেটিভের উপরে ট্যাগ না তো, আমার আপনাকে শিবির কাছে বললে আপনি রাগ করতেছেন, এটা আবার ট্যাগ হয় কেমনে? শিবিরকে শিবির বললে কি এটা ট্যাগ হয়? আমি কি রাগ করছি? আমি তো এটা আপনি করতেছেন না, আপনি বলতেছেন ধন্যবাদ, ট্যাগ কিভাবে করে? ধন্যবাদ বেনিয়ামিন মোল্লা, ধন্যবাদ মহিউদ্দিন খান, ধন্যবাদ আবিদুল ইসলাম খান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স সংবাদ সংলাপ। আশা করছি আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।